আসসালামু আলাইকুম। আজকে যথারীতি আমরা কুমিল্লাতে চলে আসছি কোটবাড়িতে যাওয়ার মেইন কারণ হচ্ছে শালবন বিহার ময়নামতির এই স্থানগুলো দেখার জন্য। বাংলাদেশের একটি নিদর্শনীয় জায়গা হচ্ছে বাংলাদেশের এই ময়নামতির এই শালবন বিহার, যেটাকে বলা হয় বুদ্ধ বিহার অনেকে বলে থাকে। এটা ধারণা করা হয়েছে যে ময়নামতির 7ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে এটি গুরুত্বপূর্ণ একটি বুদ্ধ কেন্দ্র হিসেবে ছিল আর কি, যেটা জানি আমরা। তো এটা ইতিহাস যদি একটুখানি ছোট করে আমি বলি, শালবন বিহার ইতিহাসটা 8ম শতাব্দীতে পাওয়া যায়, যখন এটি আদিদেব রাজবংশের চতুর্থ শাসক রাজা দেব বাপদেব দ্বারা নির্মিত হয়েছিল 168 বর্গমিটার জায়গা দিয়ে। তো আসলে এটা আমরা একটু পরে বলবো। আর আমরা প্রথমে চলে আসছিলাম কুমিল্লার একটা বেসরকারি পলিটেকনিকের ঠিক তাদের আমন্ত্রণে তাদের এই ইনস্টিটিউটটা দেখার জন্য। তো আমি দেখছিলাম চেয়ারম্যান স্যারের বাংলো থেকে পুরো লালমাইটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো এর ভিতরে আমি একটু শালবন বিহার নিয়ে একটু কথা বলে ফেলি, যদি বিহারটি পাহাড়পুর শৈলীতে নির্মিত হয়েছিল, যা এত বড় আকার এবং আয়তন আকার, বিন্যাসে আসলে বৈশিষ্ট্য। বিহারের মূল কাঠামোটি ছিল একটি কেন্দ্রীয় আঙ্গিনা, যা সন্ন্যাসীদের জন্য একাধিক ঘর দ্বারা ছিল আসলে বেষ্টিত। তো এটা অনেকে জানে না যে প্রাঙ্গণটি একটি মন্দির, মূলত এটা একটি স্তূপ ছিল এবং একটি জলের ট্যাঙ্ক সহ বেশ কয়েকটি ধর্মীয় কাঠামোর আবাসস্থান ছিল। তো এটি মূলত কী ছিল, অনেকে বলছে যে 8ম থেকে দ্বাদশ শতাব্দীর বৌদ্ধ শিক্ষা ও সাংস্কৃতিক একটি প্রধান কেন্দ্র ছিল। অনুমান করা হয় আর কি আসলে মূলত এটিকে একসময় 1000 জনের বেশি সন্ন্যাসী বাস করতে এটিতে। বিহারটি একটি প্রধান বা আপনার তীর্থস্থল ছিল, যা সমস্ত অঞ্চল থেকে দর্শনার্থীরা এখানে আকর্ষণ করতো আর কি। তো বিহারটি আসলে দ্বাদশ শতকে পরিত্যক্ত হয়েছিল এবং কেন এটি ঘটেছিল স্পষ্ট নয়, কিন্তু পণ্ডিত বিশ্বাস করেন যে এটি হানাদারদের দ্বারা ধ্বংস হয়েছিল। অন্যরা বিশ্বাস করে এটি কেবল আকর্ষকর অবস্থায় পড়েছিল। কারণ যাই হোক কেন, শালবন বিহারটি শেষ পর্যন্ত ভুলে গিয়েছিল, জঙ্গলে সমাহিত করা হয়েছিল। তো আমরা নামছিলাম, নেমে নেমে আস্তে আস্তে যাচ্ছিলাম। তারপর থেকে আসলে অনেক কিছুই আসলে ইতিহাসের তো আসলে শেষ নেই। তো নির্দেশনাগুলোর একটি সম্পদ প্রকাশ করে আসলে এই স্থানে বেশ কয়েকটি খনন কাজ করা হয়েছিল। এই নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে পোড়ামাটির সিল, তামার প্লেট, পাথরের ভাস্কর্য, ব্রোঞ্জের মূর্তি। এগুলো আসলে ময়নামতির ওই আপনার জাদুঘরে রাখা হয়। তো আমরা এখান থেকে যখন বের হচ্ছিলাম, আমার এই কথাগুলো একটু বলতে মনে হচ্ছে যে আসলে আমরা যাব একটু পরে, তার সম্বন্ধে একটু বলে নিয়ে যে আমরা গাড়িতে চড়ে আবার যাচ্ছিলাম। শালবন বিহার দেখার মতো কিছু ব্যাপার আছে। তো আসলে প্রধান বিহার, যা একটি কেন্দ্রীয় আঙ্গিনা, যেটা আমরা একটু পরে দেখবো, এটি বৃহৎ আকারে আসলে সন্ন্যাসীদের ঘর বা যা উঠানের চারপাশে সাজানো আর কি। তো এটি ভিক্ষুকদের জন্য ঘর, এটি উইন্ডোতে খোলা স্থপতি, অনেক কিছু আছে আসলে। একটা এটি একটা মাঠের যে ধ্বংসস্তূপ আছে, ওটিকে উইন্ডোতে খোলা নতুনভাবে আসলে সুন্দর করে সাজানো হয়েছে। তো শালবন বিহার আসলে যে কারণে বিখ্যাত আকার, শালবন বিহার আসলে আপনি বাংলাদেশের বৃহত্তম বৌদ্ধ বিহারগুলোর মধ্যে একটি, যার স্থল পরিকল্পনা 550 ফুট বাই 500 ফুট। এটিকে একটি খুব চিত্ত আকর্ষণ দৃষ্ট করে তোলে এবং এটি কেন শতাব্দীর ধরে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র ছিল তা দেখতে আসলে এটা বয়সটা অনেকে বলে যে এটি 7ম শতাব্দীতে নির্মিত হয়েছিল। এটিকে দেশের প্রাচীনতম টিকে থাকা বৌদ্ধ স্থানগুলোর মধ্যে একটি তুলেছে। এই স্থানগুলোর মধ্যে একটি এটি অনেকে বলে ঐতিহাসিক তাৎপর্য আছে অনেক। একটি যেখানে আপনি বুদ্ধ স্থপতি এটা মূলত বুদ্ধদের অনেক কিছু আছে এখানে জড়িত আছে। সংরক্ষণ বলতে এটি তুলনামূলকভাবে ভালোভাবে সংরক্ষিত, অনেকগুলো মূল স্থাপনা এখনও দাঁড়িয়ে আছে, ঠিক আছে। আর পাওয়ার ক্ষেত্রে যদি বলি, নিদর্শন শালবন বিহার ব্যাপকভাবে খনন করা হয়েছে, ঠিক আছে। এটা মূলত পোড়ামাটির ফলক আছে, তারপরে হচ্ছে আপনার সোনার মুদ্রা। এই নির্দেশনাগুলো বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়েরও ইতিহাস সংস্কৃতির মূল্যবান যে অন্তর্দৃষ্টি প্রদান করে আর কি। স্থাপনার মধ্যে যদি বলি তাহলে সৌন্দর্য, লালমাই পাহাড়ের মাঝে একটি সুন্দর পরিবেশ এখানের মধ্যে আছে। এটি সাইডের সামগ্রিক অনেক কিছু এখানে যোগ করে এটি পর্যটন দেখেন আপনি, অনেক মানুষ আসলে সমগ্রভাবে শালবন বিহারটি একটা আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ আসলে ব্যাপার এখানে বহন করে, যেটি কিনা ইতিহাস এবং সাংস্কৃতিক একটি প্রমাণ। এটি বুদ্ধ ইতিহাস স্থপতির আগ্রহ প্রকাশ করে। দেখেন বাইরে থেকে অনেক মানুষ আজকে আসছে এটা দেখার জন্য, অনেক স্টুডেন্টরা আসছে, ছাত্রছাত্রীরা আজকে পিকনিক করবে, তারা এখানে থাকবে, ঘুরবে। দেখেন এটা হচ্ছে বাইরে থেকে আমি জাস্ট প্রথম অবস্থাটা দেখিয়ে যাচ্ছি, যেহেতু আমি শালবন বিহারটাতে যাবো একটু পরেই। আমি যথারীতি ঢাকা থেকে চলে আসলাম,
তিসাগারে বা আপনার এশিয়াতে করে 250 টাকা দিয়ে তারপর আমি ওখান থেকে নেমে 40 টাকা দিয়ে সিএনজি করে শালবন বিহারে চলে আসলাম। এতটুকুই খরচ এখন অবধি পর্যন্ত হয়েছে। তো দেখেন সর্বোচ্চ আমার 660 টাকা পর্যন্ত একদম ঘোরা থেকে শেষ, খাওয়া থেকে শুরু করে এই যে আমাদের পাইলট মাম আস্তে আস্তে আমাদেরকে অটো রিক্সায় করে নিয়ে যাচ্ছে। আমাদের হাসিব আমাদের সাথে আজকে আমাদের ট্যুরের সঙ্গী, যেহেতু আমরা কোটবাড়ি এই যে এখানে অনেকগুলো নির্দেশনা তারা আপনাকে দিয়ে দিয়েছে যে আসলে শালবনটা কী বা কেন, বা এটা আসলে পূর্ণ নাম কী, অনেক কিছু আসলে এখন এখানে আছে। তো আসলে শালবন বিহারে আসলে বলার মতো তেমন অনেক কিছু আছে। এখানকার বনে প্রচুর পরিমাণে শাল গাছ থাকায় সভাপতি মূলত এই বিহারটির নাম দেওয়া হয়েছিল শালবন বিহার নাম হয়েছে। বিহারে মোট 150টি কক্ষ আছে, যেটা আমি আগেও বলেছি, যেখানে ধর্মচর্চা করতেন বুদ্ধের অনুসারীরা। এই যে দেখেন আজকে সিরিয়াল ধরে অনেকে দাঁড়িয়ে আছে। একটু পরে টিকিট নিয়ে আমরা আজকে 20 টাকা দিয়ে টিকিটটা নিলাম, যেহেতু 30 টাকা আজকে টিকিটের দাম পড়েছে, যেহেতু আজকে যথারীতি দর্শনার্থীর সংখ্যা অনেক ছিল। তো হাসিব টুলটুল আচ্ছা আশেপাশে অনেককে দেখছে তাই। তো আসলে আমরা যেটা বলতে চাচ্ছিলাম, এই যে 30 টাকা দামে আমরা এই টিকিটটা নিয়ে ফেললাম, নিয়ে একটু পরে আমরা ঢুকে যাব কোথায়, শালবন বিহার বা বুদ্ধ বিহার যেটাকে আপনারা বলছেন। হ্যাঁ, তো ধর্মচর্চা করতে এসে বুদ্ধদের অনুসারীরা এই বিহারটাতে আসতো। তো ফুল ছেঁড়া যাবে না আগেই বলে দিছে ভাই, কেন, খুব সৌন্দর্যের ব্যাপার থাকে এখানে ছেঁড়া যাবে না। এই যে কথা হচ্ছে এইখানটা আজকে আমরা আপনাকে যেটা দেখাতে নিয়ে আসছি। তো বলা হচ্ছে যে ভাই এই বিহার থেকে বিভিন্ন সময়ে প্রায় 400টি স্বর্ণ ও রৌপ্য মুদ্রা, ব্রোঞ্জ ও মাটির মূর্তি, সিলমোহর 8টি, তম্রালিপি এবং অসংখ্য পোড়ামাটির পলক বা টেরাকোটা পাওয়া যায়। তো এটা আমি উইকিপিডিয়া থেকে দেখেছি, তথ্যগুলো আমার কাছে ভালো লেগেছে, এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এই বিহারের অনেক ইতিহাস আসলে তো শেষ নেই। 1917 সালে ঢাকা জাদুঘরের অধ্যক্ষ যিনি আছেন নলিনীকান্ত ভট্টাশালী শালবন বৌদ্ধবিহারকে পর্যবেক্ষণ করে পট্টিকেরা নগর বলে উনি মতামত পোষণ করে আর কি। হ্যাঁ, তবে ধারণা করা হয় এই বিহারটি মূলত 7ম শতাব্দীর শেষ সময়ে দেববংশের চতুর্থ রাজা শিবদেব নির্মাণ করেন। বিভিন্ন সময় শালবন বিহারের 6টি স্থাপনা নির্মাণ ও পুনর্নির্মাণের কথা জানা যায়। তো যথারীতি এই জন্য এটাকে আসলে বলা হয়েছে যে এর সন্নিহিত যে একটা গ্রাম আছে, গ্রামটার নাম হলো শালবনপুর। এখনও ছোট একটি বন আছে সেখানে। এই বিহারটি পাহাড়পুর বৌদ্ধ বিহারের মতোই হলেও আকারে ছোট। আসলে এটা অনেকেই বলে আর কি, হ্যাঁ, যে আসলে এটা সম্বন্ধে আপনি যদি বলতে যান আসলে শেষ তো হবে না আসলে। হ্যাঁ, শালবন বিহারের একাংশ, হ্যাঁ দেখেন এখানে দেওয়া আছে বংশস্তবের একটা সুন্দর চিত্র দেওয়া আছে, যে ময়নামতি, এটা এই অবস্থানটা হচ্ছে ময়নামতি, কুমিল্লা জেলার চট্টগ্রাম বিভাগে এখন পর্যন্ত হয়েছে বাংলাদেশ। তো বলা হচ্ছে নির্মিত হলো 7ম শতাব্দীতে। এখানে অনেক তথ্য দেওয়া আছে এই মানচিত্রের মধ্যে। তো এটা হচ্ছে সে শালবন বিহার বা কুমিল্লা যেটাকে আমরা বলি, আর শালবন বৌদ্ধ বিহার কুমিল্লা, এই দুটোই হচ্ছে আসলে বলতে গেলে এখানে। আর এটা অবস্থান তো অলরেডি আমি আপনাকে বলেছি। এখানে কি আছে, এখানে ময়নামতি আপনার জাদুঘর আছে, প্রাচীন প্রবেশদ্বার আছে, যেটা একটু পরে আমরা দেখাবো, ওই পাশে আছে। ঠিক আছে, তো এটা হচ্ছে সেই শালবন বৌদ্ধ বিহার বা শালবন আমরা যেটাকে বলতেছি। পাশের আমি ইটগুলো দেখাচ্ছি, দেখেন কী পরিমাণ এখনও এটাকে সংরক্ষিত করা হয়েছে। আশা করি এতদিনের ধ্বংসস্তূপ আসলে এভাবে যে থাকে এটা আসলে সুন্দর দেখা যাচ্ছে। তো কুমিল্লা ময়নামতিতে আসলে খননকৃত সব নিদর্শনাগুলোর মধ্যে শালবন বিহার অন্যতম, এটা সবাই জানি আমরা। কোটবাড়ি বোর্ডের কাছে ঠিক লালমাই পাহাড়ের মাঝখানের এলাকায় এই বিহারটি মূলত অবস্থান। তো বিহারটির চারপাশে এক সময় আসলে শাল গজারির ঘন বন ছিল বলে অনেকে বলছে, বাট এই বিহারটির নাম করা হয়েছিল শালবন বিহার নামে। এর সন্নিহিত গ্রামটির নাম আমরা অলরেডি বলেছি আপনাকে, যে শালবনপুর। তার পাশে যে আছে এখনও ছোট একটি বন আছে, আমরা অলরেডি সেটাকে বলেছি। ঠিক আছে, আর নির্মাণের যদি কথা বলে থাকে, ধারণ করা হয়েছে যে এটা 7ম শতাব্দীর শেষ থেকে 8ম শতাব্দীর প্রথম ভাগে দেববংশের চতুর্থ রাজা শিবদেব এই বৌদ্ধ বিহারটি নির্মাণ করেন। শালবন বিহারের 6টি নির্মাণ ও পুনর্নির্মাণ পর্বের কথা জানা যায় আসলে, যেটা আমি তথ্য পড়ে দেখি আর কি এটা সম্বন্ধে। খ্রিস্টীয় 8ম শতাব্দীর মধ্যে 3য় পর্যায়ে কেন্দ্রীয় মন্দিরটি নির্মাণ করা হয়। এটি বিহারটির সার্বিক সংস্কার হয় বলে অনুমান করা হয়। 4র্থ এবং 5ম পর্যায়ে নির্মাণ কাজ এবং সংস্কারের কাজ 9ম 10ম শতাব্দীতে হয়। এই যে আমাদের হাসিব যে উঠতেছে
প্রতিটা জিনিস আমরা আসলে চেষ্টা করছি, আমাদের ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমরা সব কিছু মুখস্থ করে আসলে বলা সম্ভব না, যতটুকু আমরা পড়েছি সেটাই বলছি। তো আকার এটি চোখো, শালবন বিহারের প্রতিটি বাহু 167.7 মিটার দীর্ঘ। বিহারের চারদিকের দেওয়াল 5 মিটার পুরো। কক্ষগুলো দেখেন, বিহারের চারদিকে বেষ্টনী দেওয়াল করে নির্মিত। বিহারের চোখা বের হওয়ার মাত্র একটাই পথ ছিল। এই পথ বা দরজাটি উত্তর ব্লকের দিক থেকে মাঝারি স্থানে রয়েছে, যে প্রতিটি কক্ষের মাঝে 1.5 মিটার চওড়া দেওয়াল রয়েছে। আর বিহারের আঙ্গিনার দিকের মাঝে তো ছিল কেন্দ্রীয় মন্দির। এই যে আমরা সব কিছু আপনাকে দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, আর কি বলার আছে, অনেক তথ্য আসলে বলতে হয়। সর্বমোট 115টি কক্ষ আছে। অনেকে এটা উইকিপিডিয়া থেকে আমি দেখলাম। কক্ষের সামনে 8.5 মিটার ফুট চওড়া টানা বারান্দা ও 4 শেষ পর্যন্ত দেওয়াল আছে। আসলে প্রতিটি কক্ষের দেওয়ালে 3টি করে কুলুঙ্গি রয়েছে। কুলুঙ্গিতে দেবীর মূর্তি, তেলের প্রদীপ ইত্যাদি রাখা হয়েছে। ওখানে অনেকে আসছে, দেখেন 2টা হুজুর অনেকগুলো মানুষকে নিয়ে আসছে। তো আসলে এখানে অনেক ব্যাপার আছে, আসলে সব কিছু বললাম না। তো আসলে এই জন্য বলা আর কি। তো আমাদের পাশে আবার আরেকটা আমরা দেখতে যাব, সেটা হচ্ছে জাদুঘরটা দেখতে যাব। তো আমরা বের হয়ে যাব, তার আগে আমরা বাইরে আসার পরে এইগুলো নির্দেশনাগুলো দেখছিলাম যে এখানে অনেক কিছু আছে। তো এটা আসলে খুবই ভালো লাগার মতো আরেকটা জিনিস, যে প্রাচীন অনেক ঐতিহ্য দেখলে আমার খুব ভালো লাগে, সেজন্য ওনাকে আমি একটু ক্যামেরাবন্দি করে ফেললাম। আর যথারীতি ওনারটা আসলে কেমন লেগেছে। তো এখানে অনেক আচার থেকে শুরু করে অনেক কিছু আছে। তো যথারীতি আমরা ওনার এগুলা দেখছিলাম, আর দেখে দেখে মনে হচ্ছে যে না ভাই, এটা আমার কাছে খুব ভালো লেগেছে, এই জন্য একটু নিয়ে নিলাম আমাদের আজকের ক্লিপের এই সময়টাতে। ভালো লাগছে দেখে তথ্যগুলো শেয়ার করছি। ভুল হলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমরা সকল কিছুই প্রপারলি বা অনেক সময় দেওয়া সম্ভব হয় না। তো আমি এখন চলে যাচ্ছি। দেখেন 2 পাশ থেকে দেখাচ্ছে, যে ওই পাশ থেকে আসলে আপনি এদিকে ময়নামতি জাদুঘরটা পেয়ে যাবেন। তো আসলে এখানে ধ্বংস অনেক কিছু আছে। প্রায় 400টি স্বর্ণ রূপ্য মুদ্রার, অসংখ্য পোড়ামাটির পলক, টেরাকোটা, সিলমোহর, ব্রোঞ্জ, মাটির মূর্তি পাওয়া গেছে। এগুলো বাংলাদেশের প্রাচীন প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের স্বাক্ষর বহন করে। তো এখানে অনেক কিছুই আছে। তারা বলছে যে এখানে আসলে সকল কিছু সংরক্ষণ করার চেষ্টা করছে। কত কিলোমিটার দক্ষিণে সব কিছু এখানে দেওয়া আছে। আর টাকা কত লাগবে, কখন কখন বন্ধ থাকবে, সকল কিছু এখানে জাদুঘরের পরিদর্শনের সময়সূচি এখানে লেখা আছে। তো হাসিব যথারীতি টিকিট কাটার জন্য চলে আসছে। এটারও টিকিটটা হচ্ছে 20 টাকা ছিল, আজকে 30 টাকা হয়ে গিয়েছে, যদি ওরা সিল দিয়ে সেটাকে বলতে থাকছে। তো যথারীতি আমরাও দেখছিলাম। ভিতরে যাওয়ার পর আর তেমন কিছু আসলে দেখা যাবে না, কারণ ওখানে ছবি তোলা যাবে না। জাস্ট বাইরে থেকে একটুখানি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো গাছের কিছু জীবনাশ্য আছে, যেটা বাইরে থেকে দেখা যাচ্ছে। তো এই ছিল আর কি। বের হয়ে যাচ্ছি আমরা বাইরে থেকে। আবার একটু যাওয়ার সময় ভালো লাগলো, আর একটু ফটো নিয়ে নিলাম। আপনাদের কোনো তথ্য যদি জানতে হয় আপনারা জেনে নিতে পারেন। আর আমাদের সাথে তো সবসময় থাকবেন, নতুন নতুন ভিডিও আমরা আপডেট দিব। সাথে থেকে শেয়ার করে এবং লাইক দিয়ে সবসময় আমাদের সাথেই থাকবেন, কারণ নিদর্শনগুলো বা ঐতিহ্য জানতে হলে অবশ্যই আমাদের সোহেল নিজাম ব্লকের সাথে একটুখানি মাঝখানে থাকবেন, তাহলে অনেক কিছু আমরা চেষ্টা করবো আপনাকে দেওয়ার। তো যথারীতি এই মামাটা অনেক বেশি ইন্টারেস্টিং, উনি খুব সুন্দর খাবার তৈরি করে, মুখের রুচক খাবার, ঝালমুড়ি অনেক মজার। যারা যাবেন অবশ্যই মামার কাছ থেকে একটু টেস্ট করবেন। পাশেই তো শালবন বিহারের আরেকটা ওপেন স্পেস আছে, এখানে আপনি চাইলে ঘোড়া রেস করতে পারবেন। ওই যে ঘোড়া থেকে শুরু করে বাইক সব কিছু শিখতে পারবেন। তো যথারীতি এখানে খাওয়া খেতে যাব, কিন্তু ভাই খাওয়ার যে দাম, আমার কাছে মনে হচ্ছে এখান থেকে না খেয়ে আমি পাশের একটা রেস্টুরেন্ট আছে ওখানে গিয়ে খাবো। তো সেই জন্য আমি প্রস্তুতি নিচ্ছিলাম। আর পাশে একটা মামা, উনি অনেক ধরনের নাম দেখাচ্ছে। এই যে আপনি চাইলে আপনার নামটা এখান থেকে নিয়ে যেতে পারবেন মাত্র 30 টাকা দিয়ে। তো এটা নিয়ে রাখলে হবে কি, এটা মনে রাখলেন যে আমি কাঠের তৈরি একটা নাম নিয়ে আসলাম। তো কাকার এই জিনিসটা দেখে আমার কাছে খুব ভালো লাগলো। উনি যে এত নাম কেমনি মনে রাখলো, আমার মাথায় কাজ করে না। তারপরে যাক, উনি এগুলো খুব সুন্দর করে সবার কাছে বিক্রি করছে। একজনই মানুষ, এটা অনেক বড় একটা সিন্ডিকেট ব্যাপার, 30 টাকা করে বিক্রি করছে, অন্য আর কেউ নেই। তো এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে অনেক ভালো লেগেছে আর কি। হ্যাঁ, তারপর আমরা খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে যাব। যাওয়ার পর দেখি ভাই, এই মাছটা আমার কাছে খুব ভালো লেগেছে, দেশীয় রুই মাছ, মাত্র 80 টাকা। আর ভাতের একটু সাইজটা আমার কাছে মোটা মনে হয়েছে, তারপরে মনে হয়েছে যে না, 15 টাকা হিসেবে ঠিক আছে অ্যাজ এ ট্যুরিস্ট প্লেসে। আর পাশে উনি একটা শীতলের ভর্তা নাকি, এটা খুবই জোস লেগেছে আমার কাছে ভাই। টোটাল দেখেন আপনি 130 থেকে 40 টাকার মধ্যে খাওয়াটা শেষ। আমি অবাক হয়ে গেলাম যে একটা পর্যটক এলাকার মধ্যে এত কম। কুমিল্লার মানুষ আসলে যে ভালো, সেটা একটা পরিচয় দেখলাম, যে দেশীয় রুই মাছ, যেহেতু আমরা লাস্টে গিয়েছি খাবার কম ছিল, সাথে রুই মাছ আর শীতলের ভর্তার সাথে ভাত, আহা হা। তারপরে ভাই ঢাকা চলে আসার ফালা।
200 টাকা দিয়ে একদম মেন রোড বিশ্ব রোড থেকে আমরা আবার চলে আসলাম।